না মানে এতজন রান্না আমি একা হাতে কি করে করব? বাড়িতে তো এখনো নয় নয় করে 20-22 জন লোক রয়েছে। শাশুড়ির মুখের ওপর কথাটা বলল রাত্রি। বউ ভাতের পর দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে শাশুড়ি মা বললেন, তুমি এবারে নতুন বউ, তাই আজ সকালের জন্য তুমি রান্না করবে। অনুভবের মা রনু দেবী কপালে একটা চওড়া ভাঁজ ফেলে মুখ ফিরিয়ে তাকালেন। কেন, নতুন বউ হয়ে কি এ বাড়িতে এসেছো? প্রথম দিন আত্মীয়দের মুখে নিজের হাতে রান্না একটু তুলে দেবে না? এত এত অবাক হওয়ার কি হলো শুনি? পাশে দাঁড়িয়ে মাসি শাশুড়ি নিজের পানের বাটাটা খুলতে খুলতে মুখ বাঁকিয়ে বলে উঠলেন, কি রে রুনু, তোর বৌমা তো দেখছি প্রথম দিন থেকেই তোর মুখে মুখে তর্ক শুরু করে দিল। আমাদের আমলে তো শাশুড়ির সামনে চোখ তুলে তাকাতেই ভয় পেতাম, আর এ তো সোজা উত্তর ফিরিয়ে দিছে। রাত্রি মেজাজটা একলহমায় চড়ে গেল। নিজের স্বভাব মতো মুখের উপরে একটা কড়া জবাব ফিরিয়ে দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো ওর স্বামী অনুভব। অনুভব সোজা হয়ে রাত্রির একদম পাশে গিয়ে দাঁড়ালো। মা, রাত্রি তো একদম ঠিক কথাই বলেছে। এতজন মানুষের রান্নাও একা একা এত কিভাবে সামলাবে বলো তো? রনু দেবীর চোখ দুটো বড় বড় করে তাকালেন। কি বলছিস তুই বাবু? প্রথম দিন বউকে একটু রান্নাঘরে যেতে বলছি, আর তুই তার মাঝখানে এসে দাঁড়াচ্ছিস। যেটা সত্যি আর যুক্তিযুক্ত সেটাই বলছি মা। অনুভব শান্ত গলায় বলল, আর তাছাড়া রাত্রি রান্না বান্না কতটা কি পারে না পারে সেটাই তো তুমি এখনো জানো না। না জেনে না বুঝে কেন ওকে সবার সামনে এভাবে দায়িত্ব দিচ্ছে কেন? আর তাছাড়া রান্নার লোক তো আগেই ঠিক করা আছে, সেই তো রান্না করবে। কথাগুলো বলে অনুভব রাত্রির দিকে ঘুরে হালকা হেসে জিজ্ঞেস করলো, রাত্রি, তুমি যদি মনে করো ভালোবেসে সবাইকে নিজের হাতে কিছু খাওয়াবে, তবে যে কোনো একটা পথ করতে পারো। তুমি কি পায়েস রাঁধতে পারো? রাত্রি কিছুটা থমকে গেল। সে জানে অনুভব ভীষণ গম্ভীর আর ভীষণ কম কথার মানুষ। আজ হঠাৎ এভাবে সামনে এসে দাঁড়িয়ে তাকে আগলে নেবে ও একদম আশা করেনি। রাত্রি কিছুটা স্তব্ধ করে বলল, হ্যাঁ পায়েস তো পারি, তবে এত মানুষের পরিমাণের হিসাবটা হয়তো ঠিক বুঝতে পারবো না। চাল আর দুধের মাপটা কেমন হবে তাতে কোনো অসুবিধা নেই। অনুভব মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমাকে পরিমাণের হিসাবটা একটু দেখিয়ে দেবে, ব্যাস তুমি শুধু পায়েসটা তৈরি করে দাও, বাকি সব রান্নার লোক সামলে নেবে। মাসি শাশুড়ি এবার আর নিজেকে সামলাতে পারলেন না। রুনু দেবীর কনুয়ে হালকা একটা ঠেলা মেরে চুপি চুপি গলায় বললেন, কি রে রুনু, তোর ছেলে তো প্রথম দিন থেকেই বইয়ের পক্ষ নেওয়া শুরু করলো। কাল বিয়ে হলো আর আজ থেকেই বইয়ের আঁচল ধরে টানছিস রে? অনুভব আওয়াজটা বেশ স্পষ্ট অনুভবের কানে গেল। সে বিন্দু মাত্র উত্তেজিত না হয়ে শান্ত মুখে মাসির দিকে তাকালো। মাসি, এভাবে অহেতুক মায়ের কান ভাঙ্গিও না প্লিজ। আমি কারো পক্ষ নিইনি। যেটা অসঙ্গত আর অনুচিত আমি শুধু সেইটুকুই প্রতিবাদ করেছি। সোজা কথাটা সোজাভাবে বলাই ভালো, তাই না? মাসি শাশুড়ির মুখটা থমথমে করে পানের বাটাটা সশব্দে বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে নিলেন। রুনু দেবীও আর কিছু বলতে না পেরে হনহন করে ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন। কটা দিন দেখতে দেখতে কেটে গেল। নিয়মিত অষ্টমঙ্গলা সেরে ফিরে এসেছে রাত্রি আর অনুভব। এই অল্প কদিনের রাত্রি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে শাশুড়ি রনু দেবী মানুষটা খুব একটা সুবিধার নন। অতিরিক্ত সুচিবাগ্রস্ত আর চরম খুঁতখুঁতে স্বভাবের। কাজের লোক ঘর বারান্দা সাফ করে দিয়ে যাওয়ার পরেও দেখা যেত বিকেল হতেই রনু দেবী নিজে সোফা ও খাটের তলা মুছতে লেগে গেছেন। আর থালা বাসন কাজের লোক ধুলে ওনার মনে হয় না পরিষ্কার হয়েছে, তাই নিজের হাতে আবার কলের তলায় নিয়ে ধোবেন। সেদিন বিকেলে রাত্রে চা তৈরি করে দুটো কাপ ট্রেতে সাজিয়ে রনু দেবীর ঘরে দিয়ে এলো সে।
রণুদেবীর ঘরে দিয়ে এলো সে। রণুদেবী চায়ের কাপে এক চুমুক দিয়ে সোফায় পাশে কাঠে টিপিয়ে ঠক করে কাপটা নামিয়ে রাখলেন। কি চা বানিয়েছো বৌমা? চিনি তো একদমই দাওনি, আর দুধটাও ভালো করে ফোটানো হয়নি। চায়ের নামে একদম পাঞ্চে জল দিয়ে রেখেছো। রাতে দরজার মুখে দাঁড়িয়েছিল, শুনি এগিয়ে এলো। মা, আপনি যেমনটা বলেছিলেন আমি তো ঠিক মেপে মেপে 4 চামচ চিনি দিয়েছি, আর দুধটাও অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। আমি কি মিথ্যা বলছি তাহলে? বানিয়েছো তো বাজে, তার উপর আবার উল্টে আমার মুখে মুখে তর্ক করছো। রণদেবী বেশ চড়া সুরে হাঁকলেন। ঠিক তখনই অফিস থেকে ফিরে ঘরে ঢুকছিল অনুভব। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে সে মায়ের ঘরের চিৎকারটা শুনতে পায়। কি হয়েছে মা, অত চেঁচাচেঁচি করছো কেন? তোর বউয়ের কোন কীর্তন শুনবি আয়। রণদেবী কপালে হাত দিয়ে বললেন, 1 কাপ চা করে এনেছে, তাতে ন্যূনতম মিষ্টি নেই, দুধের দেখা নেই, আর তা নিয়ে বলতে গেলে উল্টে আমার উপর মুখ চালাচ্ছে। অনুভব কোনো কথা না বলে সোজা গিয়ে টিপয় থেকে চায়ের কাপটা তুললো। পাশে রাখা ছোট চামচটা দিয়ে 1 চামচ চা নিজের মুখে দিল। মা, চা একদম ঠিকই আছে। তুমি নিজে মিষ্টি একটু বেশি খাও বলে তোমার হয়তো কম মনে হচ্ছে, কিন্তু নতুন বউ রান্নাঘরে ঢুকলেই বা কিছু করলেই প্রতিদিন এভাবে কোনো না কোনো জিনিসে খুঁত ধরাটা ঠিক মা? রণদেবী চোখ কপালে তুলে বললেন, তুই আমাকে শেখাচ্ছিস বাবু? আমি খুঁত ধরছি? হ্যাঁ মা, ধরছো। অনুভব শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ও নতুন এসেছে, সবকিছুর সাথে মানিয়ে নিতে একটু তো সময় দেবে। প্রতিদিন যদি প্রতিটা ছোট ছোট বিষয়ে তুমি এভাবে অহেতুক দোষ বের করতে থাকো, তবে ও তো কোনোদিনই নিজের মতো করে মন দিয়ে কাজ করতে পারবে না। রণুদেবী মুখটা হাড়ি করে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললেন, হয়েছে হয়েছে, তোদের যা ইচ্ছা কর, আমার কথা তো এখন তেতুই লাগবে। ছেলে এখন বইয়ের কথায় শেষ কথা বলবে। তেতো লাগা বা বইয়ের পক্ষ নেওয়ার কথা নয় মা। অনুভব আলতো হেসে বলল, অহেতুক সব জিনিসে ভুল না খুঁজে যেটা সত্যি যেটা মেনে নেওয়াটাই ভালো, তাতে সংসার পরিবেশটাও শান্ত থাকে। রাত্রি দরজা পাশে দাঁড়িয়ে অনুভবের দিকে তাকিয়ে রইল। লোকটা বাড়িয়ে একটা শব্দও বলে না, অথচ কত সহজে পুরো পরিস্থিতিটা সামলে দিল। শাশুড়ি এই খুঁতখুঁতে স্বভাব সামলানোর হয়তো খুব একটা সহজ হবে না, কিন্তু অনুভবের মতো একজন মানুষ যে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, এই ভাবনাটাই রাত্রির মনটাকে এক নিমিষে হালকা করে দিল। পরের দিন সকালে শাশুড়ি রণুদেবীর রাগ তখনও পুরোপুরি ভাঙেনি। সকাল সকাল কাজের মাসি ঘর মুছে দিয়ে যাওয়ার পর আবার নিজের হাতে বালতি নিয়ে ড্রয়িং রুমে বারান্দাটা মুছলেন উনি। তারপর শুকনো থালা বাসনগুলো আবার কলের তলায় নিয়ে ধুয়ে তবে রান্নাঘরের দিকে এলেন। রাত্রি তখন আটটা রাত্রি তখন আটা মাখছিল আর কড়াইয়ে আলুর তরকারিটা বসিয়েছিল। রণুদেবী রান্নাঘরে ঢুকে রাত্রির দিকে একবার আর চোখে তাকিয়ে বললেন, সকালে কি রান্না হবে? একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমি তো লুচি করব ভেবেছিলাম। রাত্রি শান্ত গলায় বলল, মা, অনুভব সকালে লুচি খেতে পছন্দ করে না, ও রুটি আর আলু চচ্চড়ি ভালোবাসে। তাই আমি আটা মেখে রেখেছি আর তরকারিটাই বানাচ্ছি। রণুদেবী কপালে বিরক্তি ভাঁজ ফেলে বললেন, ওরে বাবা, কদিনই দেখছি স্বামীর পছন্দ অপছন্দ সব একদম মুখস্থ হয়ে গেছে। শাশুড়িকে পছন্দ তা তো খেয়াল রাখার দরকার নেই। রাত্রি কাজ করতে করতে বলল, আপনি ঘরে যান মা, আমি আপনার জন্য লুচি ভেজে ঘরে দিয়ে আসছি। রণুদেবী কথাটা আর কোনো উত্তর না পেয়ে মুখটা হাড়ি করে হনহন করে ঠাকুরের ঘরের দিকে চলে গেলেন। বেলা 9:30 নাগাদ অনুভব অফিসের জন্য তৈরি হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছিল রাত্রি। অনুভব চেয়ারে বসে রুটি আর আলুর চচ্চড়ির দিকে তাকিয়ে মৃদু হাসলো। মা,
আজ আর কিছু বলেনি তোমায় রাত্রি? মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ। রাত্রি অনুভবের থালায় রুটি তুলে দিতে দিতে বলল, সংসারে থাকলে কি এসব ছোটখাটো কথা গায়ে মাখলে চলে? তাছাড়া মায়ের কথায় রাগ করে যদি রান্নাঘরে ঢোকা বন্ধ করে দেয় তবে তো ওনার কথায় সত্যি হয়ে যাবে। অনুভব রুটির টুকরো ছেঁড়ার আগে রাত্রির দিকে তাকালো। তোমার এই অহেতুক ভয় না পাওয়ার আর সোজা কথা বলার স্বভাবই কিন্তু ভালো। অত্যন্ত মনে আর এক আর মুখে আর এক রাখো না তুমি। রাত্রি একটু অবাক হয়ে অনুভবের মুখের দিকে তাকালো। তুমি কি আমাকে ব্যঙ্গ করছো? একদম না। অনুভব ক্লাস থেকে এক চুমুক জল খেয়ে বলল, আমি সত্যি বলছি। বাবা মারা যাওয়ার পর থেকে মা সংসার সবকিছু নিজের মতো করে চালনা করতে অভ্যস্ত। আমি ছোটবেলা থেকেই একটু কম কথা বলি, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলি বলে উনি ভাবেন উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। কিন্তু সংসারের স্বাভাবিক কাজের মাঝে তোমার এই সোজা উত্তর দেওয়া অভ্যাসটা খুব দরকার ছিল। রাত্রি হালকা হেসে বলল, বিয়ের আগে মায়ের কাছে শুনে এসেছি যে আমার মুখটা একটু বেশি চলে, কিন্তু অন্যায় বা অযৌক্তিক কথা দেখলে আমি তো আর চুপ করে থাকতে পারি না। অনুভব হাতের ঘড়িটা পড়তে পড়তে বলল, একদম ঠিক। অহেতুক অশান্তি না করে নিজের জায়গায় শক্ত থাকাটাই ভালো। বিকেলের দিকে এক অন্য ঝামেলা বাঁধলো। রাত্রি তখন ওপরের ঘরে আলমারিতে জামা কাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ নিচে থেকে শাশুড়ি চেঁচামেচির শব্দ এলো। রাত্রি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখলো রুনু দেবী ড্রয়িং রুমে মাঝখানে দাঁড়িয়ে বেশ চড়া গলায় কথা বলছেন। আর কোনো কাজের লোক রেখা মাসি থমথমে মুখে দাঁড়িয়ে আছে। রুনু দেবী গজগজ করে বলছেন, রেখা, তুই ছাড়া এই ঘরে কাল থেকে কেউ ঢোকেনি। আমার ঘরে টেবিলের ছোট্ট ড্রয়ারটা থেকে 3টে নতুন 100 টাকার নোট আর 500 টাকার একটা নোট কোথায় গেল? আমি কাল বিকেলেই গুনে রেখেছিলাম। আজ ল্যাবের ছেলেটাকে দেওয়ার সময় দেখছি টাকা কম। রেখা মাসি হাতে মোছার কাপড়টা নিয়ে আকুলে বলল, বৌদিমণি, আমি 5 বছর ধরে কাজ করছি, কোনোদিন আপনার একটা সুতো ছুঁয়ে দেখিনি। আপনি খোঁজ করে দেখুন, আমি কোনো টাকা নিইনি। রুনু দেবী হাত নেড়ে বললেন, মানুষের মন বদলাতে কতক্ষণ? ঘরে তো অন্য কেউ যায়নি, তুইও ঘর মোছার সময় সরিয়েছিস। সোজা কথায় বল, না হলে কাল থেকে আর কাজে আসতে হবে না। রাত্রি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সামনে এগিয়ে এসে বলল, মা, কোনো প্রমাণ ছাড়া রেখা মাসিকে এভাবে টাকা চুরির কথা বলাটা কি ঠিক হচ্ছে? রণদেবী রাত্রির দিকে তাকিয়ে বিরক্তি হয়ে বললেন, তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন বৌমা? সংসারে কোনটা কোথায় থাকে না থাকে তুমি তার কি জানো? রাত্রি শান্ত গলায় বলল, আমি সংসারে খবর না জানলেও একটু জানি যে রেখা মাসি প্রতিদিন নিয়মিত কাজ করে চলে যায়। আর আপনি তো নিজেই বলতেন উনি খুব বিশ্বাসী। আপনি কি টাকাটা অন্য কোথায় রেখেছেন? একবার ভালো করে খুঁজে দেখেছেন? রনু দেবী কপালে হাত দিয়ে বললেন, আমি কি পাগল হয়ে গেছি? কাল বিকালে তো ডায়াস ওয়ালাকে দেওয়ার জন্য ড্রয়ার থেকে খামটা বের করলাম। রাতে একটু ভাবলো, তারপর বলল, কাল বিকেলে অনুভব যখন অফিস থেকে ফিরলো আপনি যে ওকে বাজার থেকে কিছু ঔষধ আনতে বলেন। রুনুদেবী হঠাৎ একটু থমকে গেলেন। ওনার মুখে একটা অস্পষ্ট সংশয় ফুটে উঠল। অনুভবকে ও তো সন্ধ্যাবেলা বাজার থেকে এসে টাকা ফেরত দিল মনে হয়। রাতে ফোন বের করে বলল, দাঁড়ান, আমি অনুভবকে একটা ফোন করে দিচ্ছি। স্পিকার অন করে রাত্রি ফোন লাগাতে অনুভব ওপাশ থেকে ধরলো, হ্যাঁ রাত্রি বলো। রাত্রি বলল, অনুভব, কাল বিকেলে মা কি তোমাকে ড্রয়ার থেকে 800 টাকা বের করে দিয়েছিলেন বাজারের জন্য? ফোন থেকে অনুভবে পরিষ্কার গলা শোনা গেল, হ্যাঁ, মায়ে তো খাম থেকে বের করে 800 টাকা দিল, বলল বাকি টাকাটা ল্যাবের ব্লাড টেস্টের জন্য রেখে দিতে।
কেন বলতো? কিছু হয়েছে? পুরো ড্রয়িং রুমে যেন এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। রেখা মাসি চুপ করে দাঁড়িয়ে রইল, আর অনুদেবীর মুখের উজ্জ্বলতা এক লহমায় কমে গেল। উনি যে নিজের ভুলেই টাকাটা হিসাব থেকে বাদ দিয়েছিলেন তা পরিষ্কার হয়ে গেল। রাত্রি ফোনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, না, কিছু হয়নি অনুভব। মা টাকাটা কোথায় রেখেছেন খেয়াল করতে পারছিলেন না, তাই জিজ্ঞেস করলাম। তুমি কাজ করো। ফোনটা কেটে দিল রাত্রি। রণুদেবী বেশ অপ্রস্তুত হয়ে সোফায় গিয়ে বসলেন। রেখা মাসির চোখের জল মুছে বলল, বৌদিমণি, ভুল হতেই পারে, কিন্তু এভাবে সোজা চোর বানিয়ে দিল মনের মধ্যে খুব লাগে। রাত্রি রেখা মাসির দিকে তাকিয়ে বলল, মাসি, তুমি কিছু মনে করো না, মা খেয়াল করতে পারেনি। তুমি তোমার কাজ শেষ করে বাড়ি যাও। রেখা মাসি একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমে তখন শুধু শাশুড়ি আর বৌমা। রনু দেবী নিজের অসাবধানতায় কিছুটা লজ্জিত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন। রাত্রি শাশুড়ির কাছে গিয়ে গ্লাস ভর্তি জল টেবিলে রেখে বলল, মা, বয়স হলে কাজের চাপ হিসাব এদিক ওদিক হতেই পারে, কিন্তু একটু না ভেবে কাউকে সরাসরি দোষ দিলে সংসারের লোকজনের মন ভেঙে যায়। রুনু দেবী জলের গ্লাসটা হাতে নিয়ে আর কোনো কথা বললেন না। নীরবে শুধু জলটুকু খেয়ে নিজের ঘরে চলে গেলেন। রাত্রি ড্রয়িং রুমে পর্দাটা গুছিয়ে দিতে দিতে ভাবলো, শাশুড়ি এই স্বভাব বদলানো হয়তো একদিনের কাজ নয়, কিন্তু সত্যি আর স্পষ্ট কথা দিয়ে সংসারের সামঞ্জস্য বজায় রাখাটা খুব একটা কঠিনও নয়। রেখা মাসি টাকা চুরি অপবাদে ভুল প্রমাণিত হওয়ার পর থেকে রণুদেবী কেমন যেন আরো বদলে গেলেন। মনের ভেতরে ক্ষোভ আর অপমানটা কমেনি, বরং রাত্রিকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করলেন উনি। ওনার মনে হতে লাগলো, ছেলে তো আগে হাতছাড়া হয়েছিল, এবার এই বাড়িতে নিজের কর্তৃত্ব, মর্যাদা, গুরুত্ব সবটুকুই বুঝে এই মুখরা বউটার কাছে হেরে যাচ্ছে। কয়েকদিন পরই বাড়িতে ছিল স্বর্ণতারায়ণের পুজো। আত্মীয় স্বজন অনেকেই আসবে। সকাল থেকে রণুদেবী ঘরকন্না আর রান্নার তরকারি নিজের কবজায় রাখার জন্য উঠে পড়ে লাগলেন। রান্নাঘরে থালা বাসন থেকে শুরু করে পুজোর নৈবেদ্য সাজানো সবকিছুতেই নিজের একটা আলাদা দাপট দেখানোর চেষ্টা স্পষ্ট। রাত্রি সকালে উঠে লুচি আর সুজির জল খাবার বানাতে রান্নাঘরে ঢুকতেই রণুদেবী সোজা সামনে এসে দাঁড়ালেন। বৌমা, আজ পুজো, আজ অত্যন্ত তুমি রান্নাঘরে হাত দিতে যেও না। আমার বাপের বাড়ি আত্মীয়রা আসবে, তুমি ওদের সামনে নিজের মতো সাজগোজ করে ঘুরে বেড়াও। ঘরে কাজ আর রান্না বান্না আমি একাই সামলে নেব। কথাটা সুরেই স্পষ্ট ছিল যে উনি রাত্রিকে প্রমাণ করতে চান বৌমা না হলেও এই সংসার উনি একা হাতেই নিখুঁতভাবে চালাতে পারেন। রাত্রির শাশুড়ির চোখের দিকে তাকালো। অন্য যা প্রতিদ্বন্দ্বিতার ভাবটা ধরতে ওর এক মুহূর্তেও সময় লাগলো না। ও শান্ত গলায় জবাব দিল, মা, সংসারটা কি কোনো প্রতিযোগিতা যে আপনাকে একা সব করতে হবে? আর আমি নতুন বউ বলে সাজগোজ করে বসে থেকে আত্মীয়দের সামনে সস্তায় বিনোদন হব, আর আপনি একা খেটে কষ্ট পাবেন? এমনটা কেন হতে দেব? রান্নাঘর সব জোগাড় আমি করে দিচ্ছি, আপনি শুধু পুজোর ঠাকুর ঘরের কাজটা দেখুন। রনু দেবী চোখ কপালে তুললেন, আমি তো তোমায় কাজ করতে বারণ করছি। তাহলেও আবার মুখে মুখে উত্তর, আমি চাই না পুজোয় কোনো ভুলকুটি থাকুক। ভুলকুটি হলে আপনি দেখিয়ে দেবেন মা। রাত্রি একদম স্পষ্ট গলায় বলল, আর আপনি যদি আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবে দূরে সরিয়ে রাখতে চান তবে ভুল করছেন। এবার এটা যতটা আপনার ততটা অনুভবের। আর এখন আমারও ঠিক তখনই রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো অনুভব। ও সবটাই শুনেছে। অনুভব মায়ের দিকে তাকিয়ে বলল, মা, রাত থেকে তোমার শত্রু নাকি যে প্রতিটা কাজে ওকে নিজের প্রতিপক্ষ ভেবে
লড়াই করতে হবে। ও ভালো ভেবে সংসারে হাত মেলাতে চাইছে, আর তুমি ওকে দূরে ঠেলে দিয়ে নিজের অহংকার বজায় রাখার চেষ্টা করছো। আজ পুজো, আজ অত্যন্ত এসব ছোট মন মানসিকতা বন্ধ করো। রনু দেবী মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু ভেতরে ভেতরে অপমানের আগুনটা যেন আরো জ্বলে উঠল। দুপুরবেলা আত্মীয় স্বজনদের ভিড়ে ড্রয়িং রুম জমজমাট। খাওয়া দাওয়ার সময় রনু দেবী নিজের হাতে রান্না করা ফ্রাইড রাইস আর আলুর দম সবাইকে নিজের হাতে পরিবেশন করছিলেন। রাত থেকে উনি থালা বাটি ধোয়ার আর জল দেওয়ার কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন, যাতে সব প্রশংসাটা উনি একাই পান। অনুভবের এক দূর সম্পর্কের জ্যেষ্ঠিমা খেতে খেতে বললেন, রনু, রাইসটা তো বেশ হয়েছে। আমাদের নতুন বৌমা করেছে বুঝি? রনু দেবী অমনি মুখে একটা বিষাদের হাসি ফুটিয়ে বললেন, আজকালকার মেয়েরা কি আর এসব রান্না করতে পারে দিদি? সবটা আমাকে একা হাতে সামলাতে হয়। বৌমা তো নিজের ঘরে বসে থাকে। কথাটা ডাইনিং স্পেস থেকে রাত্রির কানে গেল। সে আর চুপ করে থাকতে পারলো না। হাতে জলে জগ নিয়ে সোজা ডাইনিং টেবিলে এসে রাত্রি দাঁড়ালো। আত্মীয়দের সামনে একদম নিচু গলায় বলল, জ্যোষ্ঠী মা, মা হয়তো ভুলে গেছেন যে সকাল থেকে চাল ভেজানো, সবজি কাটা, মশলা বাটা থেকে শুরু করে ছানা কাটানোর কাজটা আমি একা করেছি। উনি শুধু কড়াইয়ে হাতাটা নেড়েছেন। আসলে উনি একা সব কৃতিত্ব নিতে ভালোবাসেন তো, তাই নিজের মুখের ওপর আলোটা রাখতে গিয়ে পাশের মানুষটার খাটুনিটা দেখতে পান না। রুনু দেবীর আগে অপমানে লাল হয়ে উঠল। বৌমা, আত্মীয়দের সামনে শাশুড়িকে নিয়ে এসব কথা বলছো? এত বড় স্পর্ধা তোমার? অনুভব এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে শান্ত হয়ে সব দেখছিল। এবার সে এগিয়ে এলো। স্পর্ধা নয় মা, এটাই সত্যি। অনুভব বলল, তোমরা সবাই শুনছো তো, মা চায় রাত্রে সব কাজ করুক, কিন্তু সবার সামনে যেন প্রমাণ হয় ও কিছুই পারে না। এই বাড়িতে বউকে সঙ্গী না ভেবে সারাক্ষণ নিজের প্রতিদ্বন্দ্বী ভাবার একটা নোংরা খেলা চলছে। আমি এই অন্যায় ঢেকে রাখার পক্ষপাতী নই। মাসির শাশুড়ি বা অন্য আত্মীয়রা ব্যাপারটা বুঝে আর কথা বাড়াতে পারলেন না। রনু দেবী যে নিজের অহংকার আর ঈর্ষা জাহির করতে গিয়ে সবার সামনে কতটা ছোট হলেন, সেটা উনি হাড়ে হাড়ে টের পেলেন। বিকেলের দিকে আত্মীয়রা সবাই চলে যাওয়ার পর বাড়িটা একদম শান্ত হয়ে গেল। রনু দেবী নিজের ঘরে সোফায় বসে কেঁদে উঠলেন। উনি ভেবেছিলেন সবাইকে দেখিয়ে দেবেন উনি এ বাড়ির সর্ববা, কিন্তু দিন শেষে উনি নিজের ছেলে আর বউয়ের কাছে হেরে একা হয়ে গেলেন। রাত্রি এক গ্লাস জল নিয়ে এলো। রাত্রি এক গ্লাস জল নিয়ে এলো। টিপিয়ে জলের গ্লাসটা ঠক করে নামিয়ে রাখুন। রনু দেবী মুখ তুলে ঠোঁট মুছে বললেন, ভিতরে তো বৌমা, সবার সামনে আমাকে ছোট করে অপমান করে তোমার খুব জয় হলো, তাই না? রাত্রে শাশুড়ি একদম মুখোমুখি একটা চেয়ারে টেনে বসলো। মা, এটাকে জয় বা পরাজয় বলে না। সংসারে কেউ কারোর শত্রু বা প্রতিপক্ষ হয় না। আপনি আমাকে শুরু থেকে আপনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছেন। ভেবেছেন বউ এলে আপনার গুরুত্ব কমে যাবে। রনু দেবী নিচু মুখে নীরব হয়ে রইলেন। রাত্রি নরম স্বরে বলতে লাগলো, আপনি যদি সত্যি ভালোবাসার জোর দেখাতেন তবে আমাকে আপনার সঙ্গী বানাতে পারতেন, কিন্তু আপনি চাইলে ক্ষমতার লড়াই করতে, আর অন্যায় ক্ষমতার লড়াইয়ে কেউ যেতে যেতে না মা। আমি আপনার মুখে মুখে তর্ক করি কারণ আমি দাসী হয়ে থাকতে আসিনি, আপনার পরিবারের সদস্য হতে এসেছি। রনু দেবী রাত্রির দিকে তাকালেন। মেয়েটার চোখে কোনো হিংসা নেই, আছে শুধু এক বুক সত্য আর স্পষ্টতা। ঠিক তখনই অনুভব দরজার কাছে এসে দাঁড়ালো। রনু দেবী ভেজা গলায় ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবু, আমি সত্যি বড্ড ভুল করেছিলাম রে। সংসারের কর্তৃত্ব ধরে রাখার লোভে আমি তোর বউটাকে নিজের শত্রু বানিয়ে ফেলেছিলাম। তারপর রাত্রির দিকে তাকিয়ে
রুনু দেবী আস্তে করে বললেন, আমাকে ক্ষমা করে দাও বৌমা। এতদিন তোমাকে ভুল বুঝে নিজের অহংকার নিয়ে লড়ে গেছি। কিন্তু রাতে একটু এগিয়ে গিয়ে শাশুড়ির হাত দুটো নিজের হাতে নিল। ক্ষমা চাওয়ার কিছু নেই মা। আপনি যেদিন থেকে আমাকে জেতার প্রতিপক্ষ না ভেবে নিজের ঘরে মেয়ে ভাববেন, সেদিন থেকে এই সংসারে কোনো অশান্তি থাকবে না। অনুভব কাছে এসে মায়ের জন্য হাতটা চেপে ধরল। এতদিনে জমানোর হিংসা, প্রতিযোগিতা আর মানসিক দুরন্ততা যেন এক নিমিষেই গলে জল হয়ে গেল। রাত্রি বুঝিয়ে দিল, সত্য আর সোজা কথার শক্তি দিয়ে কেবল অন্যায়ের প্রতিবাদই করা যায় না, বরং আঁকড়ে ধরা ভুলগুলোকে ভেঙে একটা সুস্থ সংসার গড়ে তোলাও যায়। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে এরকম সুন্দর সুন্দর গল্প দ্রুত আপলোড করার চেষ্টা করব। সমাপ্ত।